এক জনম দুঃখী দুরানির গল্প বলি শোন, এক জনম দুঃখী দুরানির গল্প বলি শোন। জগৎটা সে চেনে না তো, চেনে ঘরের কোন, এক জনম দুঃখী দুরানির গল্প বলি শোন। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা এক জনম দুঃখী দুরানি, তার গান। খুব দুঃখ, সত্যি সে জগতে কিচ্ছু জানে না, কিন্তু শুধু ঘরের কোনটুকুই চেনে। তো সেটা কে আমি জানি, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন, ওয়াইটির নাম্বার 1 দালাল, লাতখোর। লাতখোর দালাল। তো তার ব্লগ ভিডিও দেখলাম, তো সেই ব্লগ ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই মনে হলো যে দেখি ভেতরে কি আছে। তো তার মধ্যে এমন এমন জিনিস দেখলাম যে আজকে তো এটা নিয়ে মানে ওকে নিয়ে আলাদা করে একটা ভিডিও করা বানতা হি হ্যায়। তো তাছাড়াও একটা ভিডিও দেখলাম যেটা সন্দীপকে নিয়ে করেছে। তো সেখানে সন্দীপকে নানান রকমভাবে কি যেন বলে, তো সেখানে সন্দীপকে সেফ ড্রাইভ, সেফ লাইফ সম্পর্কে বিস্তর বোঝালো। কি না, সন্দীপ ভিডিওর মধ্যে বলেছে যে ওদের পাশের পাড়ার একটা মানে কতগুলো ছেলে, তারা আর কি বাইক নিয়ে বেরিয়েছিল, তো তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেক্ষেত্রে সন্দীপ কিন্তু বলেছে যে একজন মনে হয় স্পট ডেড হয়ে গেছে, আর আরও দুজন মনে হয় তারা কলকাতায় ভর্তি রয়েছে, তারা মানে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো একজন মারা গেছে। তো সেটা নিয়ে বলতে গিয়ে ও বলল যে ওর মনে হচ্ছিল যে টক 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 করে টোকা মেরে বাইরে বেরিয়ে এসে ও আর কি সন্দীপকে বোঝায় যে বুঝছো, তাহলে সেফ ড্রাইভ, সেভ লাইফ এগুলো লরির পেছনে লিখে রাখার মতো বস্তু নয়, এগুলোকে কাজে কর্মে লাগাতে হয়, ব্যবস্থা করতে হয়। তো অবশ্যই আজকে ওকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। তো সেক্ষেত্রে সন্দীপকে বললো যে সন্দীপ হেলমেট ছাড়া বেরোয়। হ্যাঁ, অবশ্যই সন্দীপকে আমরা দেখেছি হেলমেট ছাড়া বেরোতে। কোথায়? ও যখন ওই বটতলা বাজারে যায় তখন হেলমেট ছাড়া বেরোয়, যখন মাঝে মাঝে বাতকুল্লা যায় তখনও ও হেলমেট ছাড়া বেরোয়, আর মাঝে মাঝে সোনা বাবাকেও নিয়ে যায় তখনও ও হেলমেট ছাড়া বেরোয়। তো সেক্ষেত্রে আরও একটা কথা বললো যে কখনো কখনো এরকম হয় যে এক হাতে ফোন আর মানে ক্যামেরা আর এক হাতে বাইকের হ্যান্ডেল, সেটাকে সামলে ও সন্দীপ আর কি ভিডিও করছে। তো সেই ভিডিওগুলো করা কিন্তু আমরা আজ পর্যন্ত সন্দীপকে দেখিনি, যে ওই বাতকুল্লা মোড় পেরিয়ে যেখান থেকে এই হাইওয়েটা, যেটা আর কি কল্যাণী হাইওয়ে, যেটা কৃষ্ণনগর আরও অনেক দূর অবধি গেছে, সেই হাইওয়েতে উঠে কিন্তু কোনোদিনও ওকে করতে দেখিনি। ওকে দেখেছি কোথায়? ওর বাড়ির আশেপাশে, সেখানেই ওকে দেখেছি। তো ওদের বাড়ির আশেপাশে আমরা তো মাঝে মাঝে দেখি যে যখন ক্যামেরা চলে আমরা তো দেখি কটা গাড়ি পাস করে, 4 চাকা। যখন ওদের ভিডিও দেখেন ওদের বাড়ির সামনে থেকে, আজ পর্যন্ত গুনে বলুন তো যে ঠিক কটা 4 চাকা পার করতে দেখেছেন সন্দীপদের বাড়ি ছাড়া ওদের এরিয়ায় কটা আর বাড়িতে 4 চাকা রয়েছে যে তারা যাতায়াত করছে, সেটা নিয়ে খুব মানে ভয়ের বিষয়। দেখুন, একটা তো আমরা জিনিস জানি যে অ্যাক্সিডেন্ট একটা এমন জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওদের ওই যে বাড়ির উঠোনটা, সেখানটা চালাতে গিয়েও কিন্তু পড়ে যেতে পারে, সেটাও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অবশ্যই সব সময় মানুষকে সাবধানতা নিয়েই চলতে হবে। আমি কখনোই এই সাবধানতার বার্তাটা মানে আমি কখনোই এটা বলবো না যে তুমি বটতলায় যাচ্ছ বলে কোনো ব্যাপার না, হেলমেট ছাড়া যাও। কিন্তু সাধারণত পাড়ার ভেতরকার রাস্তাতে, আমরাও তো যেহেতু টু হুইলার নিয়ে ঘুরি, তাই জন্য জানি যে পাড়ার ভেতরকার রাস্তায় ঠিক কতটা কীরকম গাড়ি যায় আর গাড়িগুলো ঠিক কীরকম স্পিডে যায়, আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের রয়েছে। সেই জন্য আমরা জানি যে এখান থেকে একটুখানি যাচ্ছি, ঠিক আছে চলো হেলমেট না পরলেও চলবে। তাও এখন আমাদের কলকাতার ভেতরকার রাস্তাতেও কিন্তু কলকাতা পুলিশ দাঁড়িয়ে থাকে, যে শুধু এটা দেখার জন্য যে মাথায় হেলমেট রয়েছে কিনা, গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে কিনা, আর ওভার স্পিড কেউ করছে কিনা, বা একসাথে একটা বাইকে 3 জন 4 জন চলছে কিনা। তো এগুলো কিন্তু দেখার জন্য মাঝে মাঝেই সারপ্রাইজ ভিজিট করে, প্রত্যেকটা এরিয়ার থানা থেকে এক একটা নির্দিষ্ট জায়গায় সারপ্রাইজ ভিজিট করে। সেই জন্যই সেই ভয়টা মানুষের নিজের জীবন যাওয়ার ভয়ের থেকেও বেশি ভয় হচ্ছে ওই জরিমানা নেবে, তারপর ওদিকে কেস দেবে, ওই ভয় হলেও এখন পাড়ার ভেতর থেকেও মানুষ হেলমেট ছাড়া কেউ যাতায়াত করে না, খুব কম করে না। তো সেক্ষেত্রে ওদের ওখানেও আমি বলবো না যে উচিত
সন্দীপ যেটা করেছে খুব ভালো কাজ করেছে, কিন্তু ওকে আমি দেখেছি যে ও যখন হাইওয়েতে যায় তখন কিন্তু এই জিনিসগুলো কখনো করে না, হেলমেট পরে প্রপারলি হেলমেট পরেই যায়। আর এই যে দালাল বলল যে ও এক হাতে স্টিয়ারিং নেয় আর এক হাতে ফোন নেয়, সেটা ওর সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সন্দীপের গাড়ির সামনেই মোবাইলটাকে মাউন্ট করার একটা জায়গা আছে, ও সেই মাউন্ট করে সেই ফোনটাকে ক্যামেরাটা অন করে তারপর ও গাড়ি চালায়। তো এক হাত থাকে ওর স্টিয়ারিংয়ে আর এক হাত থাকে ওর ওই গিয়ার বক্স যেটা থাকে, যেটা গিয়ার চেঞ্জ করতে হয়, আমার মনে হয় সেখানে থাকে, বা কখনো কখনো দু হাতও চালায়। তো সেক্ষেত্রে সন্দীপ 4 চাকা চালাতে চালাতে এক হাতে চালাচ্ছে আর এক হাতে ফোন ধরছে, এই জিনিসটা ওকে কোনোদিনও দেখিনি। তো বললাম না যে ও কন্ট্রোভার্সি করতে গিয়ে, মানে সেই জিনিসটাকে অথেন্টিক করতে গিয়ে কোথায় যে ও ভুল বলে ফেলছে, ভুল স্টেটমেন্ট দিচ্ছে সেটাও জানে না। বাড়ি মানে ওই এরিয়ার মধ্যে বা ছেলেকে নিয়ে বলা অবধি ঠিক ছিল, বাট তারপরে যে কথাগুলো বললো সেগুলো অবান্তর। আর যেখানে আর কি এই সন্দীপ যে ঘটনাটার কথা বলেছে সেখানে দেখুন এমনিতেই বুঝতে পারা যাচ্ছে যে একসাথে 3 জন কি 4 জন একটা বাইকে ছিল, আর কলকাতায় ভর্তি হয়েছে, তার মানে নিশ্চয়ই ওরা ওই ঠাকুর দেখতে কলকাতার আশেপাশে কোথাও হয়তো গেছিলো, ওই জগদ্ধাত্রী পুজো বা কিছু দেখতে হয়তো সেরকম কোনো জায়গাতেই গেছিলো, ওই হাইওয়ে দিয়ে হয়তো খুব স্পিডে এসেছিলো। এই হাইওয়ের রাস্তাতে গাড়িগুলো যেভাবে চলে, আর কিছু ছেলে রয়েছে যারা এমন ওই বাইক নিয়ে রেসিং করে, সেটা সাক্ষী আমি। আমার বাড়ির সামনে যে এই সারদান বাইপাস আছে, এটা হচ্ছে ছেলেদের বাইকের রেসিং আর হচ্ছে বাইকের বিভিন্ন রকমের স্টান্টের আড্ডা ছিল একটা সময়। এখনও রেসিংটা হয়, কিন্তু ওই স্টান্টগুলো বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝেই পুলিশ সারপ্রাইজ ভিজিট করে ওই যে স্টান্ট, মানে কি একটা বাইক একটা চাকার মধ্যে ওপরে এরকম করে বনবন করে ঘুরছি, চাকার দাগ এরকম গোল গোল হয়ে যাচ্ছে, তারপর বাইক একটা পিছনের চাকাটা ওপরে তুলে দিচ্ছি, সামনের চাকাটা ওপরে তুলে দিচ্ছি, এই সব জিনিসগুলো আগে এখানে হতো, যেটা কিনা এখন বন্ধ হয়ে গেছে। যেমন কিনা জানেন কিনা জানি না, এই মা ফ্লাইওভার বা আরও যত কলকাতায় বড় বড় ফ্লাইওভারগুলো হয়েছিল, যেগুলো লং অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে যে ফ্লাইওভার, সেগুলোতেও ছেলেরা কী করতো, রেসিং করতো, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, এখন আপাতত অনেকটাই কিন্তু সেটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ যারা কিনা তাদের মনে হয় নিয়তেই তাদের টেনে নিয়ে যায়, এরকমভাবে অকালে প্রাণটা হারায়, ভাবে না, চিন্তা করে না যে বাড়িতে মা বাবা বসে অপেক্ষা করছে। তো যাই হোক, যেই হোক, যে কোনো মানুষই হোক না কেন, তাকে কিন্তু সেফটি মেনেই চলতে হবে। তো এই যে দালাল এতগুলো কথা সন্দীপকে বলল, খুব ভালো কথা বলল, একবারও কিন্তু এই অশুভ শক্তি তার কথা উল্লেখ করলো না, যে কিনা একটা ভ্যান গাড়ি যার মধ্যে কতগুলো মানুষ যারা ট্রাভেল করছে, তাদের লাইফ রিস্ক করে ফোন গাড়ি চালাতে চালাতে ফোনে ভিডিও করে, সেটা কিন্তু একবারও বলো না। উনি আজ পর্যন্ত ওনাকে কোনোদিনও হেলমেট পরতে দেখিনি, ওদের বাড়িতে হেলমেট নেই। তো যিনি নিজেই প্রশাসনের সাথে যুক্ত, কিন্তু বাইক চালাচ্ছে প্রত্যেকটা সময়, মাথায় হেলমেট নেই। তো এই কথাটা কই একবারও তো উল্লেখ করে দিল না। ও নিজেই বলল যে সন্দীপের যত ভালোবাসার মানুষরা রয়েছে তারা কিন্তু সন্দীপকে সবসময় অ্যালার্ট করে, আমরাও অ্যালার্ট করেছি, যারা এমনকি ভিডিও করি তারাও বলেছি যে বাচ্চাকে নিয়ে যখন যাবে তখন হেলমেট পরবে, তুমি হেলমেট নিয়ে সবসময় থাকবে, এগুলো কিন্তু বলা হয়েছে। সন্দীপ নিজের জন্য, ছেলের জন্য সুন্দর হেলমেট কিনলো, কিন্তু এই কোনো মনে হলো, কিন্তু এই দালালের ক্ষমতা হলো যে ওর ওই ভক্তিদাকে বলবে, ভক্তি আগে তো কাকু ছিল, তারপর সেখান থেকে গাতন খেয়ে দাদা হয়েছে, তো সেই ভক্তিদাকে বলার কোনো রকমভাবে ওর কোনো মনে হলো যে এই কথাটা আমি যে ফন্দীপকে বলছি একটু ভক্তিদাকেও বলে দিই, উনিও তো বাইক নিয়ে যাতায়াত করেন, মাথায় হেলমেট নেই, হেলমেট পরেন না, যখন গাড়ি নিয়ে প্রশাসনের গাড়ি নিয়ে চলেন সেখানে গাড়ি চালাতে চালাতে উনি ভিডিও করেন, রাস্তার দিকে চোখ ছেড়ে উনি ভিডিওর দিকে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, তাহলে মনে হলো বললো এটাই হচ্ছে দালালি যে করবে সে এরকমভাবেই চলবে। তো যাই হোক, দালালের আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দেখলাম, তো ব্লগে প্রথম যে টাইটেল থাম্বনেল তাতে দেখেই আমি ভাবলাম বাবা কি হয়ে গেল, সেখানে লিখেছে যে বিশ্বাস করো মিথ্যে কথা বলছি না, তোমরা না থাকলে আমি ধূলিসাৎ হয়ে যেতাম। তো আমি ভাবলাম যে বাবা এরকম কি হলো দেখি একবার। তো ভিডিও শুরু হলো যখন, একদম সব কিছু নর্মাল স্বাভাবিক, হাসি খুশি মুড,
একদম ওর ওই নতুন নবনির্মিত রান্নাঘর তাজমহল, যেটার মধ্যে আলাদিনের চিরাগ লাগিয়েছে, আলাদিনের চিরাগের মতো ঘষেই তো ও যোগ্যতার বাইরে জিনিসপত্রগুলো পেয়ে গেছে না। তো সেক্ষেত্রে ওই রান্নাঘর থেকে ওর ভিডিও শুরু হলো। তো সেখান থেকে প্রথমেই দেখালো রান্না, একগাদা রান্না, তার সাথে সাথে কি যেন বলে বাজারও দেখালো। তার মধ্যে বললো মাছের তেল রয়েছে, মাছের তারপর মাথা রয়েছে, তো সেটা ঢুকিয়ে রাখলো। তো রান্না অনেকগুলো পদ দেখালো, কিন্তু তার মধ্যে পাবদা মাছ ছিল, আর বেশ কয়েকটা রান্না বান্না ছিল। তো সেগুলো সব দেখালো, বললো সব রাখা আছে। তারপরে যেটা আর কি, ও তো বলে নাকি ওর পোষ্যটাকেও কন্টেন্ট করে না, হাঁটতে চলতে দেখা যায়। ও তো যখনই দেখি ওর ভিডিওর মধ্যে, ওর ওই ব্লগটার মধ্যে ওর পোষ্যকে ছাড়া ওর আর নিজস্ব কোনো কন্টেন্ট নেই। হ্যাঁ, পুরো ব্লগটা দেখে মনে হলো যে একটা সম্ভ্রান্ত পরিবারের বউকে দেখছি। এই যে এত ও দুঃখ কষ্ট, এত ওর মানে ফাইট, এত ওর জীবন যুদ্ধ, কোথায় কাজের লোক এসে কাজ করে দিয়ে যাচ্ছে, ওপর থেকে রান্না পাঠানো হচ্ছে, ওর তো রান্না করতে হচ্ছে না, বান্না করতে হচ্ছে না, কিচ্ছু না, বসে বসে ভিডিও করছে আর টাইম টু টাইম খাচ্ছে। তো দেখলাম ঘর দোর সমস্ত কিচ্ছু পরিষ্কার করতে হচ্ছে না, কিচ্ছু পরিষ্কার করতে হচ্ছে না, এমনকি টাইম টু টাইম ও রেস্টও নিচ্ছে, বলছে সেটা যে আজকের দিনটা একটু রেস্ট নিলাম। তো তারপর কি দেখলাম যে বলছে বিয়ে বাড়ি, সামনে বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ির জন্য কি পরবে না পরবে সমস্ত কিছু ঠিক করছে, ঠিক আছে। তো তারপর হঠাৎ করেই দেখলাম যে গায়ে ওড়না চাপা দিয়ে কোথায় যেন একটা গেল, তো পরবর্তীকালে বুঝলাম যে বিরিয়ানি নিয়ে এসছে। আমি অবাক হয়ে যাই যে একটা মানে মহিলা যে কিনা নিজের বরকে এত ভালোবাসে বলে দাবি করে, বর সব তার কাছে, বর নেই, বর গেছে কাজে, সে কি করে একা নিজের জন্য এনে বিরিয়ানি খেতে পারে? সত্যি কথা বলছি, আমার মানে বোধগম্য হয় না, এটা বোধগম্য হয় না, মানে কোনো দিক দিয়ে আমি এটা মাথায় আনতে পারবো না যে আমার বর বাড়িতে নেই, আমি নিজের জন্য একার জন্য গিয়ে বিরিয়ানি নিয়ে আসছি। তো যাই হোক, এই যে ও সবাইকে বলতো যে এ কুইরা ওই কুইরা, সবাই কুইরা, কেউ গতর নাড়াতে চায় না। তো ও এখন নিজের গতর যাতে নাড়াতে না হয় সেই জন্য কাজের লোক রেখে দিয়েছে। এইটুকু গতর নাড়াতে পারে না যে একটা নাইটি ছেড়ে একটা কোনো জামা গলিয়ে তারপর যাবে পাড়ার দোকান থেকে বিরিয়ানি কিনতে, না, ও সেটা করে না। আগে তো গায়ে ওড়নাও নিত না, আমরা বলার পর গায়ে ওড়নাটা জুটেছে। এবার তারপর আমি জানি না, যখন ক্যামেরাটা ও মানে যখন নিয়ে আসলো তারপর দেখালো, আদেও ওই ওড়নাটা ও গায়ে দিয়ে গেছে কিনা আমার সন্দেহ আছে। কারণ ও কিন্তু আগে এরকমভাবেই যেত আর হাত বাড়িয়ে নিত, এখানটা পুরো খালি থাকতো একটা সেই আলখাল্লা, যাতে বেশ সুন্দরভাবে নেওয়া যায়, হাওয়া বাতাস এখান দিয়ে পাস হবে, আর বিরিয়ানিটা দিন তো দাদা এরকম করে যাতে তার হাত থেকে নিতে পারে। তো আমার মন বলছে ও যখন দেখালো না যে ওড়নাটাও গায়ে দেয়নি, ওড়নাটা পরে আমাদেরকে দেখালো যে আমি ওড়না গায়ে দিয়েছি, কিন্তু ওড়না গায়ে ছাড়াই যেভাবে ও যেতে অভ্যস্ত ও সেভাবেই গেছে। আর সেই জন্য না চাওয়াতেও দেখলাম যে লেগ পিসটা কিন্তু দিয়ে দিয়েছে, দেবে না কেন, সব কিছু তো গিভ অ্যান্ড টেক না, ও এত কিছু দিয়েছে, মানে এত আনন্দ দিয়েছে, মানে আনন্দ বলতে টাকাটা দিয়েছে, ওদের মনে আনন্দ হয়েছে না, টাকাটা দেখে খুব আনন্দ পেয়েছে। দেখার ওপরও কিছু মানুষের কিছু কিছু জিনিস কিন্তু নির্ভর করে। তো এত সুন্দর টাকা দেখিয়েছে, সেই জন্য সুন্দর না চাইতেই লেগ পিস দিয়েছে, আর সেটা আবার বাড়িয়ে এনে বললো বাবা আমি চাইনি, তার সত্ত্বেও আমাকে লেগ পিস দিয়ে দিয়েছে। হ্যাঁ, চাইতে লাগে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, তো আমরা সব সেগুলো কিন্তু বুঝে যাই। তো এটাই আমি বুঝলাম, ওর যে কথাটা, ওর যে ভিডিওটা, তার থেকে আমার এটা মনে হলো। নাহলে চিন্তা করে দেখুন, যখন ফিরলো তখন বললো আমি না ভুলেই গেছিলাম, আমি না গেলাম কিন্তু ক্যামেরা অন করিনি, আমি এমনি ভাবলাম যে ক্যামেরা অন করেছি, কিন্তু তারপর পরে এসে দেখছি ক্যামেরা অন করিনি। তো এগুলো কিন্তু বোঝা যায়, যেরকম কিনা ও একটা সময় বুঝে যেত মানুষের ভিডিও দেখে যে কেন কি জন্য, কেন এটা করলো, কেন ওটা করলো, যেমন বুঝে যেত তেমনি। তো যাই হোক, আজকে বিরিয়ানি যখন বার করতে পুরো একটা চাল, ওই প্যাকেটটার মধ্যে একটা চালও বেছে নেই, যা দেখলাম যেভাবে কুটে কুটে বার করলো। তো সেখান থেকেই খাওয়ার আগে বলছে এই তো বলো আর কি আছে বলো জীবনে, একটু খাবো, একটু ভালোভাবে খাবো, এটাই তো জীবন। সত্যি এই কথাটা শুনে আমার মনে হচ্ছিল কি বলুন তো, স্লো ক্ল্যাপ দিই, যে ও যার হাত পা পুরো সচল, নিজের ইচ্ছায় যেখানে খুশি যেতে আসতে পারে, যার বর আছে,
যার এত ভালো পরিবার রয়েছে, ভাগনা ভাগ্নি রয়েছে, বান্ধবীর ছেলে সব ছিল একটা সময়। তাছাড়াও ওর ভাইটিতে চম্পাকলির দাদা রয়েছে, আরও নতুন কত সম্পর্ক গড়লো, যাদের মধ্যে যে হাওড়া শিয়ালদা মনে আছে, যে কিনা আবার মাঝে মাঝে যায় রেস্টুরেন্টে খেতে। কারোর সাথে রেস্টুরেন্টে খেলে কিন্তু খারাপ ভাববেন না। তো ওই দিদির সাথে যখন ওর আলাপ হয়েছে, তো মাঝে মাঝেই কিন্তু রেস্টুরেন্টে হয়তো গিয়ে খাচ্ছেও, দেখুন আমাদের দেখাচ্ছে না। ও তো জানেন রাত্রেবেলা সব ভিডিও করে রাখতো, আগের থেকেই ছিল। কে বলেছে? চম্পা দাদা, যে সারা রাত বসে ভিডিও করে রাখে কখন কোন ভিডিওটা আসবে, আর সারা দুপুর আরামসে ও কোথায় যায় না ব্যারাকপুর। ওর চম্পাকুটি দাদা বলেছিল তো যে সারা দুপুর যেতে পারে ব্যারাকপুরে, তো সে ব্যারাকপুর থেকে আরেকটু এগিয়ে দমদম ফমদম অবধিও চলে যেতে পারে। আর সেখানে তো জানেন কত রকমের কত রেস্টুরেন্ট রয়েছে। ওই চীনা রেস্তোরাঁ মনে আছে বলেছিল চিংড়িঘাটার কাছে, তো চিংড়িঘাটা যেতে কতক্ষণ লাগবে? ব্যারাকপুর যেতে পারে, সে চিংড়িঘাটাও যেতে পারে। তো সেখানকার চীনা রেস্তোরাঁয় হয়তো খাচ্ছে, বলা যায় না। বলেছিল এই হিরিমবাই বলেছিল না, তো ও তো এটাই বলেছিল যে কারোর সাথে কিন্তু রেস্টুরেন্টে খেলে কোনো খারাপভাবে নেবেন না, খেলে কি আছে, তাই না? তো সেক্ষেত্রে আজকে খেতে খেতে বলছে যে কি করবো বলে, এটাই তো জীবন। তো সেখানে যার জীবনে এত কিছু রয়েছে, এমনকি সে বলছে ম্যাডামকে যে আমাকে আরও দৌড় করান, আপনি আরও 4টে কেস আমাকে দিন। আমার তো বাড়ির থেকে বেরোনো হয় না, আমার তো বেরোনোর কোনো উপায় নেই, এই কেসের নাম করে করে আমি বেরোবো। কেসের নাম করে করে বরকে বলবো কেস করতে যাচ্ছি, তারপর কোথায় যাব না ওই হাওড়া শিয়ালদা করতে চলে যাব, অসুবিধা নেই কোনো। তাই জন্য ম্যাডামকে বলছে আপনি আরও কেস দিন, আরও কেস দিন, আমার সুবিধা হয়, আমার বাড়িতে খুব সুবিধা হয়, আমার তো বেরোনো হয় না, তাই না? হ্যাঁ, এটা ওর দোগলামি এরকমই। ও নিজে যখন যাবে কোনো প্রশাসনের কাজে তখন বলবে যে আমার তো বেরোনো হয় না, আমি একটু বেরিয়ে আসলাম। আর যখন ও মানে কাউকে কোথাও ডেকে পাঠাবে বা ওর কমপ্লেন্টের জন্য কেউ যদি কোথাও যেতে যায়, তখন কিন্তু ও বলবে কি কিরে কেমন দৌড় করালাম, কিরে কেমন দৌড় করালাম। তখন কিন্তু ও এটা দেখবে না যে সেও তো বেশ আরামসে হাওয়া খেতে খেতে বরের সাথে বাচ্চার সাথে গেছে। সেটা কিন্তু তখন ওর বেলা তখন সেটা মনে হবে না, তখন মনে হবে কেবি দৌড় করিয়েছি। আর ও যখন যাচ্ছে তখন হচ্ছে ঘুরতে। আমি বলবো যে সত্যি এরকম আরও 1000টা দৌড় করার ওকে ব্যবস্থা করে দিক, কারণ ওরও তো ইচ্ছা হয় একটু চীনা খাবার খেতে, তাই না? তো এই একটা বাহানা হয়ে যাবে। তো সেখানে নিজের ক্ষেত্রে বলছে যে একটু খেয়েছি তো কি হয়েছে, এটাই তো জীবন। তাহলে যে মানুষটা বিছানা থেকে নামার জন্য আরেকজন মানুষকে আওয়াজ দিয়ে ডাকতে হয়, বাথরুমেও সে একা যেতে পারে না, সেই মানুষটা সব রকমের যখন চিকিৎসা করে দেখেছে যে আর কোনো চিকিৎসা করে কোনো লাভ হবে না, পয়সাই খরচা হবে, লাভ বিশেষ হবে কি হবে না কোনো শিওর নেই, এটাই তো বলেছিল, শিওর নেই। তো সেক্ষেত্রে টাকাটা যদি খরচাও হয় সেটা পুরোপুরি চলেও যেতে পারে, পুরো জলে গেল তাদের মনে হয়েছে। তো সেক্ষেত্রে যে অসুস্থ মানুষটা সে যখন বলেছিল যে ঠিক আছে আমি যেমন আছি তেমনি ঠিক আছি, খাবো দাবো, আমার পরিবার রয়েছে আমার সাথে, টিভি দেখবো, এটাই আমার জীবন, আমি এটাকে মেনে নিয়েছি, খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে। সেখানে সেই পাঁঠার মাংস খাওয়া, খাসির মাথা খাওয়া, একটা বিরিয়ানি খাওয়া নিয়ে কীরকম নোংরামি করেছিল। আজ ওকে চিন্তা করে দেখুন তো, যে ও যখন এরকমভাবে বিরিয়ানি খাচ্ছে, কেন ওর বাড়িতে খাবার নেই? রান্না সব করা, রান্না সমস্ত করা, সেগুলোকে সরিয়ে রেখে ওর ইচ্ছা হয়েছে তাই জন্য ও বিরিয়ানি খেতে যাচ্ছে। কিন্তু যে মানুষটা যার জীবনে খাওয়া ছাড়া আর মনে হয় বিশেষ কোনো আনন্দ সে পেতে পারে না, ও চাইলে তাও তো সব পারে, ঘুরছে বেড়াচ্ছে, সবই তো করতে পারছে, শপিং করতে পারছে, চাই যদি মনে করে সিনেমা দেখতে পারে, যে কোনো জায়গায় ঘুরতে পারে, কারোর মুখাপেক্ষীও নয়। তো সেক্ষেত্রে সেই যে শুধুমাত্র খাওয়ার মধ্যে নিজের সুখ খুঁজে নিয়েছিল, তার খাওয়া নিয়ে কিভাবে কথা বলেছিল, ওই পুরো পরিবারের খাবার নিয়ে কীরকম কথা বলেছিল। তো সে সময় বেশ কিছু মানুষ তারা লিখতো যে তুমি আসলে খেতে পাও না, তো সেই জন্যই তুমি ওদের খাওয়া দেখে এরকম হিংসা করো, তুমি যখন কথাগুলো বলো তখন তোমার চোখ মুখ থেকে পুরো হিংসা আর না পাওয়ার বেদনা ঝরে ঝরে পড়ে। আজ ও কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে। জবের থেকে দেখুন, যখন ও রোজ শুধু তেলাপিয়া খেত, তখন কিন্তু অন্যের এই এত খাচ্ছে কেন, এত ঢিপানোর কি আছে, কি করে পারে মানুষ এত খেতে। সে আজ কিন্তু চিন্তা করে দেখুন, ও বাড়িতে খাবার রান্না, পাবদা মাছের ঝোল দেখলাম রয়েছে, সেটাকে রেখে দিয়ে ও কি করলো না বিরিয়ানি খেতে গেল, বিরিয়ানি আনতে গেল, গিয়ে নিয়ে আসে খেলো। তাহলে চিন্তা করুন তো,
এগুলো দেখলে কি মনে হবে? ওর কথাটাই তো প্রমাণ করে দিচ্ছে যে সত্যি ও তখন নিজে খেতে পেত না, তাই জন্য হিংসায় মানুষকে ওই রকমভাবে টার্গেট করতো, ওই রকমভাবে মানুষের খাওয়াটাকে ঢিপানো বলতো। আজ বলছে খাওয়া ছাড়া আর কী আছে বলো? তাহলে সেই মানুষটার আর কি ছিল? তাহলে কত বড় দোগলা হলে মানুষ এগুলো পারে করতে, ভাবতে পারেন? তো যাই হোক, ওর সারাক্ষণ ভিডিওর মধ্যে এখন শুধু খাওয়ার ভিডিও, কারণ ও একটা বড়লোক বাড়ির বউ, ও শুধু খাওয়াটাই দেখাবে যে আজকে আমি ডিনারে এটা খেলাম। ও রুমালি হয়ে গেছে, ও হচ্ছে ভিখারিদের রুমালি। যে আমি এটা খেলাম লাঞ্চে, আমার এটা রান্না করা আছে, এটা খাবো ওখানে, বরাবর খাওয়াটা নিয়ে বরাবর দেখাতো। কিন্তু তাও আগের ভিডিওর মধ্যে ওর একটু কাজ থাকতো। এখন কি কাজ রয়েছে? কোন কাজটাও করছে? কোনো কাজ করছে না। করবে কেন? ইনকাম করছে না। কিন্তু এই ইনকাম করছে, কাজ করছে না, সেটা নিয়ে যখন কন্টেন্টের জন্য বলতে হয়, তখন কিন্তু মন্দিরাকেও ছাড়ে না, টিনকেও ছাড়ে না, কাউকেই ছাড়ে না। তুই কি করছিস, তুই কখন উঠছিস, তুই কখন যাচ্ছিস? তো যাই হোক, বিকেলবেলা দুপুরবেলা ওই আবার সেই চা খাওয়া, তারপর রাত্রের ডিনার। তো যাই হোক, বর এসছে, বর আসার সময় নাকি মিষ্টি নিয়ে এসছে। বললো আমাদের পোষ্যটাকে ওষুধ খাওয়াতে হবে, কৃমির ওষুধ, তাই জন্য ও নিয়ে এসছে কি না রসগোল্লা। ওই পোষ্যটা অতগুলো রসগোল্লা খাবে? এক এরকম ড্রাম দেখলাম রসগোল্লা, ওর পোষ্য এতগুলো রসগোল্লা খাবে? আমিও জানি খাবে না। কিন্তু যখন ও কন্ট্রোভার্সি করতো, তখন কিন্তু এভাবেই বলতো, ওর জন্য আনা হয়েছে এতগুলো, তো ওর নাম করে তোরা সব গিলবি, তোরা ঢিপাবি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তাই। আজকে এখন পোষ্যর নাম করে নিজেরা খাচ্ছে। আমি এটা কিন্তু জানি যে পোষ্যর জন্য আনা হচ্ছে, মানে শুধু পোষ্যর জন্যই আনা হবে না, বাড়ির লোকদের জন্যও আনা হবে। কিন্তু ওর কন্ট্রোভার্সি যখন দেখতাম, তখন কিন্তু ও এরকমভাবেই বলতো যে পোষ্যর নাম আর তোদের কাম। তো সেই জন্যই বললাম যে দেখ কেমন লাগে দেখ। তো রাতের খাওয়া দাওয়া সেরে তারপর ও করতে বসলো ব্লগটাকে এডিট, কারণ ব্লগটাকে এডিট করে ও শিডিউল করে দেবে, তারপর সমস্ত ক্লিয়ার করে ও আবার করতে বসবে সারা রাত ধরে বা মাঝরাত অবধি কন্ট্রোভার্সি ভিডিও। তো যখন এডিট করতে করলো, তখন লাস্টে দেখলো যে এটা আমি কি ভিডিও বানিয়ে ফেলেছি, কি ব্লগ বানিয়ে ফেলেছি। হ্যাঁ, যে সেখানে আমি কি বার্তা দিচ্ছি যে আমার সব রান্না রয়েছে, তা সত্ত্বেও আমি বিরিয়ানি খাচ্ছি, তারপর আইসক্রিম খাচ্ছি, দুপুরবেলা আইসক্রিম খাওয়া, তারপর হচ্ছে গিয়ে কোথায় বেড়াতে যাব, মানে যাব হচ্ছে গিয়ে বিয়ে বাড়ি, তার জন্য কি কেনাকাটা করতে লাগবে, কোন শাড়িটা পরবো, কী রকম সাজবো, এই সমস্ত কিছু বলে ফেলেছি। তারপর সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, সমস্ত কিছু করেছি। তারপর আমি দেখছি যে এটা আমি কি করলাম। তো এই সমস্ত কিছু আমি যে দেখাচ্ছি, যে আমি এত দুঃখে রয়েছি, কষ্টে রয়েছি, তারপর আমার কাছে টাকা পয়সা নেই, লোকে তো তাহলে ভুল বার্তা তাদের কাছে যাবে, তখন কি করব? তাই জন্য একটা কমেন্ট এমন দেখলাম যে আমাকে তুই তুকারি করেছে। তো শুধুমাত্র তুই তুকারি করেছে, সেইটাকে তুলেই ও একটা বেশ কিছুক্ষণের একটা স্পিচ বানিয়ে দিল যে আমি কি কষ্টে রয়েছি তোমরা জানো না, আবার হয়তো তোমাদের কাছ থেকে আমি টাকা চাইতে পারি, তোমরা অনেকেই বলেছো আমাকে টাকা দেবে, তারা সব তৈরি থাকো, এই রকম একটা স্পিচ দিয়ে বোঝালো যে ও কত কষ্টর মধ্যে রয়েছে। কষ্টে কষ্টে বিরিয়ানি খেয়েছে, কষ্টে কষ্টে আইসক্রিম খেয়েছে, কষ্টে কষ্টে রাত্রিবেলা বড় বড় রসগোল্লা খেয়েছে, সবই কষ্টে করেছে, ভীষণ কষ্টতে করেছে। তো সেই জন্য ওটা নিয়ে বলতে বসলো, আর সেটাকে টাইটেল থাম্বনেল দিয়ে যাতে লোকে হুমড়ি পড়ে দেখতে আসে যে কি দেখি কীরকম ধুলিস্বাদ হয়ে গেছে। তারপর বলছে যে তোমরাই বলো যে আমি যেন হাত জোড় না করি। হ্যাঁ, কারণ ও তো ভগবানের মানে পর্যায়ে পৌঁছে গেছে না, কিছু মানুষ তো ভগবানের পর্যায়ে ওকে ফেলে দিয়েছে। তো যাই হোক, ভগবানের পর্যায়ে বলতে মনে পড়ে গেল একটা দিয়েছে কমিউনিটি পোস্ট, সেই পোস্টটায় অর্ধেক লোক বলছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তো আমি কি বুঝলাম সেটা পরের কথা, কিন্তু ওখানে একজন কমেন্ট করেছে আজকে বুঝলাম যে তুমি MA BEd বাংলায়। হ্যাঁ সত্যি কথা, আমি কিন্তু বুঝতে পারিনি। এমনিতেই দেখেছেন যে বোঝাপড়া, তো বোঝাপড়াতে বয়শূন্য র দিয়েছে, আর এই যে কমিউনিটি পোস্ট যেখানে পয়সা জোরে বানানটায় ও দিয়েছে দয়শূন্য রয়। ভাবতে পারেন, এ নাকি বাংলায় MA BEd, বাংলা ভাষাই জানে না, হ্যাঁ বানান লিখছে ভাবুন। আবার পুনরায় শুনলেই তো আমি বুঝতে পারি যে কত বাংলায় MA BEd। তো যাই হোক, ওটা কার সম্পর্কে দিয়েছে ওটা একেবারে ভেতরকার ব্যাপার, সেটা ওর পারিবারিক কেউ হতে পারে, এই ওয়াইটির কেউ বলে মনে হচ্ছে না। তো যদি ওয়াইটির কেউ হয়, একান্ত ওর ওই চম্পা দাদা সেই হতে পারে, কারণ চিটিংবাজি করেছে, এই ধরনের ওয়ার্ড বলেছে, অহংকার হানাতানা, তাতে মনে হচ্ছে। তো এখানে একটা ওয়ার্ড দিয়েছে যে
বিকলাঙ্গ, জন্ম থেকে যে বিকলাঙ্গ সে কি করে পাপ করলো। তো সেক্ষেত্রে বিকলাঙ্গ ওয়ার্ডটা শুনে অনেকে হয়তো ভাবছেন যে যার সাথে ওর কেস তাকে বলেছে, না, এই কমিউনিটি পোস্টটা তাদের জন্য নয়, এটা একেবারে ওর ভেতরকার যাদের মানে ভেতরে ভেতরে যে ঘটনা তার জন্য। কারণ বেশ কিছু কথা যেগুলো হয়তো মানে ওর ভেতরে চলছে, তো সেগুলো ও যাতে সবাই ঠিকভাবে বুঝতে না পারে, যে বোঝার সে বোঝে, তার জন্যই এই কথাটাও লিখেছে। তো আমার মনে হচ্ছে এটা চম্পা হতেও পারে। চম্পা তো উধাও ছিল, এই কমিউনিটি পোস্টার পর দেখলাম সে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তো আজকের ভিডিও শুরুতে সেই জন্যই গানটা করলাম। তো ওই ভিডিওর শেষে যেহেতু আবার দেখেছেন যে ম্যাডাম তার লাইভে বেশ কিছু কথা ক্লিয়ার করে দিয়েছে, ও কীরকমভাবে লোক ঠকাচ্ছে, সেটা কত টাকা উঠে গেছে সেটারও একটা ফিগার বলে দিয়েছে। সেই জন্যই এই অংশটুকু জুড়েছে ও। জাস্ট ওর এই দর্শক যারা কিনা টাকা নিয়ে রেডি রয়েছে, বললেই দেবে, সিগন্যাল দিলেই দিয়ে দেবে, তাদের জন্য এই অংশটা দিয়েছে, তাদের সেন্টিমেন্টে সুশ্রী দেওয়ার জন্য। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, কত বড় মিথ্যেবাদী, মানে আপনাদের ধারণার বাইরে ও যে কত বড় মিথ্যেবাদী। যেটা বলেছে ম্যাডাম যে মনে হয় প্রায় 20 লক্ষ টাকা মতো উঠে গেছে, এরকম ম্যাডাম একটা ইঙ্গিত দিয়েছে। তো সেটাই আমার মনে বলছে, কারণ ও কিন্তু যখন টাকা তুলছিল তার মাঝপথেই ও বলেছিল যে এখন অবধি আমার উঠেছে হচ্ছে গিয়ে যত টাকা লাগবে তার হাফ টাকা। তো টাকা লাগবেও বলেছিল 25 লক্ষ টাকা জরিমানা দেওয়ার জন্য। ও কোনো কেস লড়ার কোনো টাকা উল্লেখই করেনি, কেস লড়ার টাকা কোনো উল্লেখ করা যায় না। তো সেক্ষেত্রে ম্যাডাম যেটা বলেছে যে 20 লক্ষ টাকা মতো কিন্তু আরামসে উঠে গেছে। আর কত টাকা ওর খরচা হয়েছে সেটা তো আপনাকে আমরা একটা আইডিয়া দিয়েই দিতে পারলাম। তো যারা আছেন চুবানোর জন্য, অবশ্যই ভালোবেসে চুবানুন। ভালোবাসার জন্য কত মানুষ চুবানে, তাই না? আপনারা আবার একটু বানবেন, কি আছে তাতে, কোনো ব্যাপার না। টাকাটা তো আপনার, থাকলে আপনার থাকবে, গেলে আপনার যাবে। সানু কি ফেরক পেন দেয়, আমাদের শুধু কাজ সত্যিটা সামনে তুলে ধরা। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে টাটা।